মিলি শুধু এটুকু জানালো, আর কিছু বলা প্রয়োজন মনে করলো না। একসময় সাদকেও ও নিজের বড় ভাইয়া জায়গায় বসেছিল, খুব সম্মান করত। কিন্তু এখন ওর আফসোস হয়, নিজে এত বিচক্ষণ হওয়া কি করে মানুষরূপে জানোয়ারটাকে চিনতে পারলো না। নিজের প্রিয় বান্ধবীকে ওই বিষাক্ত কীটের থেকে দূরে রাখতে পারলো না। আর নিজের জীবনের সাথে লড়াই করছে শোভা, শুধু এই কাপুরুষের জন্য। শোভা এত দুর্বল হয়ে পড়লো কেন, মিলি বুঝতে পারছে না। মেয়েটা নিজে বলেছিল সাদকে উচিত শাস্তি দিবে, কিন্তু সাদের বিয়ের কথা শুনে কেন নিজেকে আটকাতে পারলো না, কেন গেল সুইসাইড করতে। আজকের যুগে এরকম অসংখ্য ঘটনা ঘটছে। মেয়েরা অল্পতে ভেঙে পড়ে, এত করে বোঝানোর পরও যদি কেউ ভুল পথে পা বাড়ায় তাহলে আর কেই বা করার থাকতে পারে। ক্ষণে ক্ষণে কান্না পায় মিলির, কপালে শিরা বেশি ওঠে। ইচ্ছে হয় এক কোপে এসব নরপুরুষদের বলে দিতে। কান্নাটা কষ্টের নয়, রাগের। রাগ হলে মিলির চোখে পানি আসে। কিছু করতে পারছে না, এটাও মানতে পারছে না। ইচ্ছে হচ্ছে দুনিয়া উলটপালট করে দিতে। বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। জীবন বড়ই কঠিন। যেখানে বাঁচার আশায় মানুষ প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, সেখানে সেখানে সবকিছু পেয়েও সুবীর মতো নরম মনের মেয়ে কেন চাই সুইসাইড করতে, তা ওই সাদ নামক জানোয়ারটার জন্য। সে তো ড্যাং ড্যাং করে বিয়ের পিড়িতে বসতে চলেছে। ছি, ঘেন্না হচ্ছে মিলে। সুবা সাদ দুজনের উপরে, তবে আলাদা কারণে। সাদকে ঘেন্না হচ্ছে চরিত্রহীনতার জন্য, শোভাকে ঘেন্না করা একমাত্র কারণ ওই সাদের জন্য মরতে যাও। এই তো আজকে রাতের ঘটনা। রাত প্রায় 12:30। শোভার 5 মাস চলছে, সাদের সাথে দেখা নেই 3 মাস। সেদিনের পর দুজন দুজনের চেহারা মারায়নি, কথাও হয়নি, সব স্বাভাবিক চলছিল। শোভা মনমরা থাকলো, নিজেকে সামলে নিয়েছিল মূলত মিলির প্রাণান্তর চেষ্টায়। ডিভোর্স লেটার এখনো পায়নি, সময় লাগবে। তা এখনো তারা স্বামী স্ত্রী। শাফিন বোনকে আগলিয়ে রাখছে, কিন্তু রাতে হঠাৎ শাহানা ফোন করে জানালো সাদের আজ হলুদ। ব্যাস, সবই উদ্বিগ্ন হয়ে গেল। কাউকে কিছু না বলে ঘরে গিয়ে হাতের শিরা কেটে ফেললো। শাফিন রাতে শোবার ঘরে উকি দিতে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তে বিছানা বেশে আছে। তাড়াতাড়ি বাসার সবাইকে ঘুম থেকে তুললো। শোবার মায়ের কান্নায় আবহাওয়া ভারী হয়ে উঠল। রমজান সাহেব ভাবতে পারেননি তার মেয়ে এমন কিছু করবে। শাফিন উপায় না পেয়ে মিলিকে ফোন করলে মিলি দ্রুত হসপিটাল নিয়ে আসতে বলে। নিজে হোস্টেল থেকে চলে আসে। আসার পথেই কথা হয় সাত চৌধুরী নামক মানুষটার সাথে। খবরটা জানিয়ে দিল। আচ্ছা, ওই মানুষটা কি এই খবর শুনে খুশি হয়েছে? ওরই কথা। মিলি পৌঁছে দেখে ডাক্তার শোভাকে অ্যাডমিট করতে চাচ্ছে না। পুলিশ কেস হ্যানত্যান বলে ঝামেলা করছে। এমনিতে মিলি রাগ বেশি। হিতাহিত জ্ঞান হারে ইয়াং ডাক্তার সাহেবের গালে চর বসে দিল। চিৎকার করে বলল, এক্ষুনি যদি সুবির চিকিৎসার ব্যবস্থা না করেন আপনাকে আমি খুন করব। ডাক্তার সাহেব হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এত মানুষের সামনে একটা মেয়ে তার গালে চর মেরেছে ভেবে সে হতভম্ব। এই অপমান সহ্য করতে পারছে না। মিলি টুটি চেপে ধরতে ইচ্ছে করছে, কিন্তু মান সম্মানের ভয়ে পাচ্ছে না। যে মেয়ে একবার থাপ্পড় মারতে পারে সে দ্বিতীয়বারও মারতে পারে ভেবে সাইফার কথা বাড়ালো না। এদিকে নীরবতা সহ্য হচ্ছে না মিলে। সে হুট করে সাইফের কলা চেপে ধরে বলল, সুবীর যদি কিছু হয় হারামি, তোরে আমি বলি দিব। ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সাইফ। রাগে গা কেঁপে ওঠে। তেরে এসে মিলির হাত চেপে ধরলো। তারপর সাথে থাকা ডাক্তারদের বলল, আপনারা মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যান্য ডাক্তাররা মিলির ভয়ে মাথা নাড়িয়ে শোভাকে নিয়ে গেল। শাফিন সব ফর্মালিটি পূরণে ব্যস্ত। রমজান সাহেব স্ত্রীকে নিয়ে শোভার কেবিনের দিকে এগিয়ে গেলেন। ডাক্তার সাহেব হার্ট ও মেডিসিন বিশেষজ্ঞ, ড্যাফোডিল হসপিটালের অন্যতম ভালো একজন ডাক্তার। 2 মাস হলো নতুন জয়েন করেছে, চারদিকে নাম হয়ে গিয়েছে। সবাই ওকে খুব সমীহ করে চলে, অথচ মিলি ওর উপর হাত তোলা দুঃসাহস করেছে। সাইফের তীক্ষ্ণ ভয়ানক দৃষ্টি দেখে অবাক হলো না মিলি। ডাক্তারদের তো এমনই মানায়। সাহেব হুঙ্কার ছেড়ে বল, হু আর ইউ মিস? আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেলেন? আমার সাহসের কথা আপনাকে চিন্তা করতে হবে না। ডাক্তার হয়েছেন, সেই দায়িত্ব পালন করুন। সেটাই পালন করছিলাম। রিয়েলি? আপনি মৃত্যুর মুখে আমার ছবিকে ফেলে রেখে ডাক্তারের দায়িত্ব পালন করছিলেন? গ্রেট। শুনুন, আমরা ডাক্তার, আমাদের কিছু নিয়ম মেনটেন করতে হয়। সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছে আপনার রোগী, আর এটা পুলিশকে জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেননা এটা খুনের চেষ্টা হতে পারে। রাখুন আপনার এসব নিয়ম। একটা মানুষ মরার পথে আর আসছেন নিয়ম দেখাতে। শুনুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করেছি তো বেশ করেছি। আচ্ছা, আপনারা ডাক্তার কি মানুষকে সেবা দিবেন বলে ডাক্তার হয়েছেন, নাকি টাকা কামাতে? অবশ্যই সেবা ধর্ম পালন করতে। এতক্ষণ পয়েন্টে এলেন। তাহলে মনুষ্য সেবা না করে আইন সেবা নিয়ে আপনি ভাবছেন কেন? সে দায় আইনে, আমার বা আপনার নয়। হোক সেটা খুন বা সুইসাইড কেস, ডাক্তারদের একমাত্র কাজ রোগীকে সারিয়ে তোলা। আর আপনার মতো বিজ্ঞ লোক এই ভুলটা করেছেন, তো থাপ্পড় খেতেই হবে। মার না খেলে কি কিছু মনে থাকে? ছোটবেলায় দেখতেন না, পড়া না পারলে বা ভুল করলে শিক্ষকরা মেরে শেখাতো।
আমি আপনাকে একটা শিক্ষা দিলাম, কখনোই বলবেন না, ওকে? সাইফের মাথার উপর দিয়ে কথাগুলো যাচ্ছে, তার মনে হচ্ছে এই কথাগুলো সার্জারির চেয়েও বেশি কঠিন। সে বুঝতে পারছে না। মিলি হুঙ্কার ছেড়ে বলল, আমার হাত ছাড়বেন মিস্টার, নাকি পেটে লাথি খাবেন? সাহেব ভয়ে হাত ছেড়ে দিল। মেয়ে তো নয়, যেন বাঘিনী। মেরে দিল, দিতে পারে লাথি। গতকালই ওর পেটের অসুখ সেরেছে, আজ আর কোনো রিস্ক নিতে চায় না। শেষে দেখা যাবে লাথি খেয়ে আর কোনোদিন পেট ব্যথা সারতেই চাইবে না। এই মেয়ের সাথে কথা বলার চেয়ে 1 ঘন্টায় 3টে সার্জারি করা অনেক সোজা। মিলি করিডোরে চিন্তিত মুখে বসে রইল। এলোই না সাদ। সুবীর এত বড় বিপদ শুনে তার মন গলল না। পরিজাতি কি এমন, নাকি কাপড়ের জাতি বলে এদের? শিট, সুবি, শিট। এর জন্য মরতে চাইছিস? এর জন্য? ভুল, তুই ভুল সুবি। এই ভালোবাসার দায়িত্ব যেমন পালন করতে পারেনি, স্বামী হিসেবে কিঞ্চিত দায়িত্ব পালন করতে পারেনি। ওদিকে সাহেব বিছানায় শুয়ে শান্তি পাচ্ছে না। শোবার কথাটা মিলে পুরোপুরি বলল না, কিন্তু কিছু একটা যে হয়েছে বেশ বুঝতে পারছে। ধুর, ওই মেয়ে চিন্তা করে কি হবে? সে তো নিজের জীবন গোছাতে চলেছে। তাও পিছুটান বড় খারাপ জিনিস। জানে সে বাবা হতে চলেছে, কিন্তু চায় না এইসব। ডিভোর্সটা হয়ে গেলে ওদিকে আর ফিরও তাকাবে না সাথ। টিনার সাথে আনন্দে জীবন কাটাতে চায় সে। বাবা মাও এটাই চায়। বাবা মার খুশিতে সাত খুশি। এই মুহূর্তে কারোর সাথে ওর চিন্তাগুলো শেয়ার করা দরকার। কার সাথে করবে? টিনার সাথে? করাই যায়। টিনা ওরা শোবার ব্যাপারটা জানতে পেরেছে। সাদই বলেছে, যার সাথে বিয়ে হবে তাকে সবটা জানানোর দরকার বলে জানিয়েছে। চায় না কোনো মিথ্যে থাকুক দুজনের ভেতর। সব শুনে টিনা মেনে নিয়েছে। পাশে দাঁড়িয়েছে সাদের, পাত্তাই দেয়নি। এমন ভুল নাকি হয়? অনেক ভেবে সাদ ফোন লাগালো টিনাকে। হ্যালো, বলো জান, কি করো? কিছু না। তুমি? শুয়ে পড়েছি, ঘুমাচ্ছে না। তাই বুঝি আমার কথা মনে পড়ছে? বলতে পারো। আচ্ছা, আমিও তোমার কথাই ভাবছিলাম। কেন? পারে, তুমি আমার হবু বর, কাল আমাদের বিয়ে, তারপর সারা জীবন একসাথে থাকবো। ও, তুমি খুশি না সাদ? খুশি, তবে আমার কেন মনে হয় তুমি খুব আপসেট। জানোই তো, আমি ওই ব্যাপারটা ভুলতে পারছি না। ভুলার চেষ্টা করো। অন্তত ডিভোর্সটা হয়ে গেলে আমি রিল্যাক্স হতে পারতাম। হয়ে যাবে। তাছাড়া শোভা মেয়েটিও তো চাই ডিভোর্স হোক। আমি কিছু ভুল করছি না তো? না, ওই মেয়েকে বিয়ে করাটাই তোমার ভুল। ডিভোর্স একদম ঠিক সিদ্ধান্ত। বলছো? জান। ছাদ চুপ করে রয়েছে। টিনা বলল, আচ্ছা এসব কথা বাদ, আমাদের বিয়ের পরবর্তী প্ল্যান বলো। আমি কি বলবো তুমিই করো। টিনা বলল, আমি ঠিক করেছি হানিমুনে সুইজারল্যান্ড যাব। আর শুনো, বাড়ির কাজ করতে আমি পারি না, ওসব করবো না। তাহলে কে করবে? কাজের লোক রেখে দেবো। আচ্ছা, বেবি তাড়াতাড়ি নিব না, 2-3 বছর পরে নেব। কেন? আমার আব্বু তো নাতি নাতির আশায় বিয়ে করাচ্ছে। টিনা বিরক্ত হলো, বলো, তোর বাধ্য। উনি চাইলেই তো আর হবে না। আমার একটা মতামত আছে, তাই না? ঠিক আছে, তোমার কি প্ল্যান সাদ? সাদ ভাবে, কি তার প্ল্যান? এসব কথা তো শুধু শোভাকে বলেছিল সে। শোভা অক্ষরে অক্ষরে সাদের প্রতিটি কথা মেনেছে। শোভা চেয়েছিল স্বামী বাড়ির প্রতিটি মানুষ তার আপন। সবাইকে আগলে রেখে নিজের সর্বস্ব দিয়ে ওদের সেবা করবে। নিজ হাতে রান্না করবে। ফুটফুটে একটা বাচ্চা থাকবে ওর। সাদ অফিস থেকে ফিরলে ওকে লেবুর শরবত এগিয়ে দেবে, যা সাদের খুব পছন্দ। ছোট্ট সংসারে নিজের জন্য কিছুই চায়নি শোভা। অথচ টিনার সাথে শোভার কত পার্থক্য। দুজনের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা। টিনার সাথে কেন ভালো থাকবে কি সাদ? শোভাকে কি পোকাটাই না বানালো? মেয়েটাকে কিছু বললেই কেঁদে দিত বাচ্চাদের মতো। সেই মেয়েই আজ মা হতে চলেছে। ছোট্ট শোভার কোল জোরে থাকবে ছোট্ট সাদ। মনে মনে এটাই চাইছে নাকি ও? শোভার জ্ঞান ফিরেছে সকালে। রমজান সাহেব বিরস মুখে মেয়ের হাত ধরে বসে আছেন। সালমা বেগম মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন। সবাই চুপ, কে কথা বলছে না। সাফিন ওষুধ কিনতে বাইরে গেছে, জানে না বোনের জ্ঞান ফিরেছে। মিলি খবরটা নার্সের কাছ থেকে জেনে কেবিনের দিকে পা বাড়ালো। হাতটা নিঃশ্বাস করছে। কেবিনে ঢুকে সরাসরি থাপ্পড় বসে দিল শোভার গালে। শোভার চোখ বেয়ে টপ টপ করে পানি বয়ে পড়লো। মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে আছে রমজান সাহেব। সালমা বেগম অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে আছেন। লজ্জা করছে না? একটু লজ্জা করছে না তোর সুবি? তুই এত নির্লজ্জ? বেয়া কবে হলে? শোভা চুপ। এখন চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। শোভা মাথাটা আরো নিচু করলো, কান্না করছে। মিলি এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। তারপর শোভার পেটের উপর হাত রেখে বলল, এর কথাটাও তুই একবার ভাবলি না সুবি? তুই কি রে? শোভা অবাক হয়ে বলল, কি হয়েছে? তোর বাচ্চাটা মরে গেছে? কি বলছিস তুই? এটাই তো চাইছিলি তুই, সফল হয়েছিস। মিলি একদম চুপ। শোভা জোরে জোরে কান্না শুরু করেছে। মিলি বিরক্ত লাগছে, ও এসব আর নিতে পারছে না। এ কি মেয়ে, কি ধাতু দিয়ে তৈরি এই মেয়ে? নারী শক্তি ছিটে ফোটা এই মেয়ের মধ্যে ন্যূনতম মাত্রও নেই। শুভে প্লিজ তোর ন্যাকামি বাদ দে। তো তো তুই তুই কি বলছিস? আমার আমার বাচ্চাটা নেই? না নেই, কারণ তুই খুন করেছিস। শোভা পাগল হয়ে উঠল।
বিকারগ্রস্ত রোগীর মতো বাবা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও ও কি বলছে মা? রমজান সাহেব এবং সালমা বেগম দুজনেই চুপ। তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শোভা সিট থেকে উঠে যেতে চাইলে মিলি ওকে আটকায়। শোভা মিলিকে জিজ্ঞেস করে, আব্বু, আম্মু, কথা বলছো না কেন? মিলি অকপটে বলে উঠল, কারণ ওরাও মরে গেছে। আর কে মেরেছে জানিস? তুই। তুই মেয়ে, মা, নারী হিসেবে কলঙ্ক। আর ওদের কাছে কি জানতে চাইছিস? ওরা তো মৃত। শোভা কানে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ কর প্লিজ। মিলি রেগে অগ্নিমূর্তি হয়, বলে, এখন এত খারাপ লাগছে কেন সুবি? সুইসাইড করতে যাওয়ার আগে এই মানুষগুলোর কথা একবার ভেবে দেখেছিস? বল, তোর জন্য কি না সহ্য করেছে ওরা? তোকে ছোট থেকে আদর দিয়ে বড় করেছে, খাইয়েছে, পড়ালেখা শিখেছে, যা চেয়েছিস তাই দিয়েছে। হোস্টেলে যেতে চেয়েছিস তাও দিয়েছে। সব তোকে ভালোবেসে করেছে। কিন্তু বিনিময়ে কি পেয়েছে ওরা? তুই ওদের না জানে সাত চৌধুরীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিস, বিয়ে করেছিস, বাচ্চা পয়দা করেছিস, ভাইকে কষ্ট দিয়েছিস। তোর জন্য তোর বাবা সাদ নামক অমানুষটার কাছে গিয়ে হাত পা ধরেছে। সাদের চৌধুরীর কাছে লাঞ্ছিত হয়েছে, সমাজের কাছেও ছোট হয়েছে। ওদের স্বপ্ন ভেঙে দিয়েছিস তুই। শোভা চুপ হয়ে শুনে যাচ্ছে। মিলি যেগুলো বলেছে সব ঠিক। এরপরে যে তোকে ওরা লাথি মেরে ঘর থেকে বের করে দেয়নি সেটাই বেশি। কিন্তু না, তুই তো লোভী, অকৃতজ্ঞ। তুই ওই সাদ নামক বাচ্চার জন্য হাত কেটে বাংলা সিনেমা দেখাইছিস ওদের। সারা টেনশনে রাখছিস। শাফিন ভাই নাওয়া খাওয়া বলে দৌড়াদৌড়ি করছে। আর তোর জামাই সে সে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের গাড়িতে করে বউ আনতে যাচ্ছে। হ্যাঁ, তুই মৃত্যু পথ যাচ্ছি শুনেও এলো না। জানা এখন দেখ কত ভালোবাসা দুইজনের। যে তোরে ভালোই বাসে না তার জন্য তুই নিজে জান দিতে যাচ্ছিলি। ব্যাপারটা নাটকে হয়ে গেল না সুবি? শোভা অবাক হয়। সে ভেবেছিল সাদ নিচ্ছে ওর কাছে ছুটে আসবে, অন্তত ওর মৃত্যুর খবরটা শুনে। কিন্তু কি হলো, সাদ এলোই না। বিয়ে করতে যাচ্ছে। ইস, কি বোকা সুবি। ওর তো আগে ভাবা উচিত ছিল যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে তার দ্বারা সব করা সম্ভব। এত বোকা কেন ও? বাবা মা ভাইয়ের ছায়া থাকা সত্ত্বেও আবেগের বশে ওই অমানুষের জন্য মরতে বসেছিল। ছি ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে। মাঝখান থেকে ওর বাচ্চাটাকে হারালো মনে পড়তে ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। পেটে হাত দিয়ে বলতে লাগলো, আমার বাচ্চা, আমি ভুল করেছি, ক্ষমা করে দিস মাকে। অনেকক্ষণ কাঁদার পর মিলির হাতে ছোঁয়া পেল মাথায়। মিলি মিষ্টি এসে বল, ও ঠিক আছে। কথাটা যেন অলৌকিক, যেন কোনো বার্তা শুনছে বাতাসে। শোভা আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দূরে দূরে বুক নিয়ে তাকায় বাবা মায়ের দিকে। ওরা মাথা নাড়িয়ে জানে বাচ্চা ঠিক আছে। শোভা খুশিতে মিলিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিলি ওর পিঠে হাত বোলাতে বোলাতে বল, যার জন্য এমন করেছিস সে একদিন নিশ্চয় শাস্তি পাবে। তুই তোর বাচ্চার খেয়াল রাখ আর লক্ষ্যে এগিয়ে যা। পাশে তো সৃষ্টিকর্তা আছে, আমরা আছি। তুই সাদ অমানুষটাকে দেখিয়ে দে তুই বেঁচে আছিস, ভালোভাবে আছিস, সুখে আছিস। তোর জীবনে লোকটার প্রয়োজন নেই। তুই দামি, হীরের চেয়েও দামি। যা পেয়েও হারালো সাদ চৌধুরী। শোভা চোখ মুছলো। জীবনের মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। শাফিন ফিরে এসে বোনকে দেখে সে কি কান্না। শোভা আশ্বস্ত করেছে এরকম আর করবে না। দেখে দেবে সাদকে ও নিজের পরিচয়, নিজের সন্তানকে বড় করেছে, একাই পারবে নিজেকে সামলাতে। এতক্ষণ পুরো দৃশ্যটা দেখেছে ডাক্তার সাহেব। এ যেন অবিশ্বাস্য। মিলি নামক মেয়েটা খুবই ডেঞ্জারাস বুঝতে পারছে, তবে খুব নরম মনে সেটাও বুঝে গেছে। মেয়েদের এমন হওয়া উচিত, নয়তো বেঁচে থাকা লড়াই প্রতিনিয়ত পিষ্ট হতে হবে। সে মনে মনে পুলকিত হয়। কাল রাতে থাপ্পড়ের কথাটা মনে পড়তে হেসে উঠে। গালে হাত বোলায়। থাপ্পড়টাকে ওর মিষ্টি মনে হচ্ছে। ওর মাও এমন বাঘিনী টাইপ মহিলা। মিলি আর মায়ের মধ্যে অদ্ভুত এক মিল খুঁজে পায় সাহেব। তার নানাকে যখন কোনো হসপিটালে অ্যাডমিট করতে চাইছিল না, তখন ওর মা মালিনও ডাক্তার জুবাইরের গালে থাপ্পড় মারে। পরবর্তীতে তার মায়ের সাথেই নাকি ডাক্তারের জুবাইরের বিয়ে হয় এবং বর্তমানে সাইফের বাবাই জুবাইর। বাবা তার মাকে খুব ভয় পায়, সাইফও পায়। তবে আজকে ঘটনা মনে পড়তে মাকে ফোন করে জানাতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছা করছে, বাঘিনীকে আমি পেয়ে গেছি মা, শুনছো? একটু আগে চৌধুরী ভবনে পা রেখেছে নতুন বউ। আনন্দে হৈ হৈ রব চারিদিকে। সবার মুখে মুখে এক কথা, বউ খুব সুন্দরী, পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়ানো। তবে মন মেজাজ সোনার মতো হলেই হয়। সাত ড্রয়িং রুমে টিনার পাশে বসে ছবি তুলছে। মেহমানটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদের সাহেব খুব খুশি, মনের মতো ছেলের বউ পেয়েছেন। হাসি নেই রোমেলের মুখে। তার ছেলে একটা বউ রেখে কিভাবে পারল অন্য মেয়েকে বিয়ে করতে? এই শিক্ষা কোথায় পেল? মা হিসেবে নিজেকে খুব ছোট, হীন, কীট মনে হচ্ছে। কিছু করতে পারেনি শোভার জন্য, অথচ সে দাদি হতে চলেছে। আর টিনার মতো অহংকারী মেয়ে এনে তার ছেলে যে কি বড় ভুল করেছে সেদিন আর কিছুই করা থাকবে না। সব জেনে রোমেলা বেগম চুপ। সংসারে তার কোনো কথার কোনো দাম নেই। তিনি চুপচাপ সব সহ্য করছেন। তিনি সাদের সাহেবকে একপাশে ডেকে বললেন, কাজটা কি করলে তুমি? কিসের কাজ? মেয়েটাকে ঠকালে? কোন মেয়ে ভুলে গেলে?
পরিষ্কার কথা বলো। শোভা, সাদের বউ। সাদিদ সাহেব বিরক্ত হয়ে বললেন, কে বউ? ও একটা ভুল করেছিল, সূর্য নিয়েছে। এমন পাপ আল্লাহ সহ্য করবে না। চুপ করো তো। চুপই ছিলাম, আর পারলাম না। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমরা অন্যায় করেছো। সাদের কিন্তু বড় ঘরে বিয়ে হয়েছে, ভালো তো, টিকতে পারলে হয়। এই মেয়ে আমাদের সংসার বাঁচালে হয়, শেষ বয়সে না আমাদের আবার ঝামেলা মনে করে ভিক্ষুকের মতো তাড়িয়ে দেয়। সাদিদ সাহেব বিরক্ত হয়ে ধমক দিলেন, তারপর চলে গেলেন। কিন্তু কথাটা মনে ঢুকে গেছে। টিনা এমনিতে অন্য ধাঁচের মেয়ে, মানিয়ে না নিতে পারলে ওদের কপালে দুঃখ আছে। হঠাৎ কেমন অনুশোচনায় ভুগতে থাকেন তিনি, কিন্তু বাইরে প্রকাশ করলেন না। কৃত্রিম হাসি আড়ালে ঢাকা পড়ে গেল অনুশোচনা ছোট্ট ছোট্ট কণাগুলো, মনকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো। টিনা ছবি তুলতে তুলতে বিরক্ত। সে সাদকে বল, প্লিজ আমাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে, চলো। চলো মানে? নতুন বউ আমি, কোলে করে ঘরে নিয়ে যাও? এভাবে? কিন্তু কিসের কিন্তু? এত লোকজনের মধ্যে দিয়ে? নয়তো কিভাবে? সাদার কথা না বাড়ে টিনাকে পাদকলা করে তুলে নিল। হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে। যে ঘরটাকে কোলে তুলে নিয়ে যাওয়ার কথা দিয়েছিল শোভাকে, সেই ঘরে আজ অন্য কেউ, অন্য মানুষ সংসার করার উদ্দেশ্যে পা বাড়াচ্ছে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানার থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্প পরবর্তীতে কি করে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।